বইটা নিশ্চিত করব, এই বইটি নিশ্চিত করব এবং একটি সিডব্লিউ কপি এবং একটি কলম থাকবে সাথে। কিছু ইনফরমেশন হয়তো লিখতে হতে পারে। ওকে, আর স্টুডেন্ট সংখ্যা খুবই কম, আমি আরেকটু ওয়েট করি, আরো কিছু স্টুডেন্ট জয়েন করব। ঠিক আছে স্যার? হ্যাঁ, আমি হামজা, বলো। ওকে স্যার। স্যার আমাদের ফর্ম টিচার তো বলছিল যে ওই যে সব ক্লাস নাকি ওই যে আমাদের আইডিতে হবে বাংলা ভার্সন। সেটা বলেছে? ইয়েস স্যার, ইংলিশ ক্লাস নাকি হবে। ইংলিশ ক্লাস এবং বাংলা ক্লাস তো আসলে না, এভাবে বলা হয়েছে তোমাদের? তো এটা তো ইংলিশ ভার্সনের আইডিতে তোমরা অনেকেই আছো। আসলে আমার এখন ইংলিশ এবং বাংলা ক্লাসটা আগের মতোই কম্বাইন্ড হবে। ঠিক আছে, আগের মতোই কম্বাইন্ড হবে। স্যার বলো। স্যার হ্যাঁ, স্যার আমাদের স্কুল থেকে ফর্ম দেওয়া হয়েছিল না, এই ফর্মটা কবে জমা দিতে হবে? এটা কালকের মধ্যেই দিতে হবে, কালকে দিলেই ভালো হয়, কারণ তো তোমরা এরপরে আর সময় পাচ্ছ না। লকডাউন হয়ে গেলে তোমরা আর এটা জমা দিতে পারবে না সব। স্যার কালকে কখন আসলে দেওয়া যাবে? কালকে কালকে তোমরা হলো 12টা থেকে 2টা পর্যন্ত দিতে পারবে, 12টা থেকে 2টা পর্যন্ত দিতে পারবে। ওকে স্যার 12:30 বাজে গেলে হবে না? হবে 12:30। আমি তোমাদের সময়টা বললাম হলো 12টা থেকে 2টার মধ্যে যে কোনো এক সময় এসে তোমরা এটা দিতে পারবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে এসে সাবজেক্ট টিচারকে, ফর্ম টিচারকে ফোন দিবে। যেমন আমার ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা কেউ যদি জমা দিয়ে যেতে চাও, সেই ক্ষেত্রে স্কুলে এসে আমাকে জমা দিতে ফোন দিবে, কারণ আই উইল বি বিজি উইথ মাই ওকে, গুড পয়েন্ট। একটু এক্সট্রা করে রাখলাম। তোমরা দেখেছো নিশ্চয়ই যে গত আমরা কিন্তু 2 তোমাদেরকে সিলেবাস দিয়েছিলাম, পরে কিন্তু আমি 14 পর্যন্ত, তাই না? তো আমরা লেসন 22 পর্যন্তই পড়ে রাখবো, এরপরে আমরা আমাদের যে ইংলিশ ফার্স্ট পেপারের অন্যান্য আইটেমগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। আজকে আমরা 22 পর্যন্তই পড়ে রাখবো। ঠিক আছে, 2টা লেসন এক্সট্রা পড়ে রাখলাম আমাদের পরীক্ষার সিলেবাসের বাইরে। ওকে, তো দেখো লেসন আর টাইটেলটা হচ্ছে হাসন রাজা। তোমরা কি নাম শুনেছো আগে? হাসন রাজা কেন বিখ্যাত বলো তো? হাসন রাজা কেন বিখ্যাত? কিভাবে তোমরা হাসন রাজাকে চেনো? দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ। হাসন রাজাকে বলা হচ্ছে দা বার্ড অফ। স্যার বার্ড মানে কি? আচ্ছা, এই বার্ড মানে হচ্ছে কবি। ঠিক আছে, কবিকে বার্ড বলা হয়। বার্ড অফ। স্যার আজকে লেসন 18, 19, 20 আর 21 পড়াবেন না? না, এগুলো পরীক্ষা আসার মতো না। এগুলো আমরা পরবর্তীতে যখন ইএফটিটা আমরা কভার দিয়ে ফেলবো, পরীক্ষার ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো শেষ করার পরে আমরা যখন সময় পাবো তখন এগুলোতে আবার আমরা রিভিউ করব। ঠিক আছে, তো দেখো এখানে হাসন রাজা দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ। মিস্টিক কথাটার অর্থ হচ্ছে নিগুড় বা দুর্বোধ্য বা অতি ইন্দ্রিয়বাদী। তোমরা কি এটা বুঝতে পারছো এর মানেটা কি? অর্থাৎ
যে শব্দ বা যে কথা বা যে ভাষণ বা যে বক্তব্য আমরা খুব সহজে এবং পরিষ্কারভাবে বুঝতে পারি না, বুঝতে গেলে একটু ভাবতে হয় অথবা একটু চিন্তা করতে হয়, ভাবতে হয় অনেক বেশি, সেই বিষয়টাই হচ্ছে মিস্টিক। সেই বিষয়টাই হচ্ছে মিস্টিক বা দুর্বোধ্য বা অতীন্দ্রিয়বাদী। তা আমরা যেমন ইন্দ্রিয় শক্তি দ্বারা অনেক কিছু অনুভব করতে পারি, তাই না? উই হ্যাভ 5 সেন্সেস। আমাদের কয়টা সেন্স রয়েছে? 5টা। পঞ্চেন্দ্রিয়, তাই না? পঞ্চরা উচ্চ স্বরে পড়তে সক্ষম হবে। ওকে, তাহলে এখানে আমরা বলছি, এখানে 3টা ছবি দেখতে পাচ্ছি। তো এর মধ্যে হাসন রাজাকে মাঝখানেরটা, ভেরি গুড। ওকে, তো দেখো আমরা এখানে দেখি the above pictures are of 3 well known mystic birds of Bangladesh। বাংলাদেশের খুব সুপরিচিত কিছু অতীন্দ্রিয়বাদী, 3জন অতীন্দ্রিয়বাদী কবির। well known mystic bird of Bangladesh। তো 3জন সুপরিচিত অতীন্দ্রিয়বাদী কবির ছবি তোমরা পড়ে দেখতে পাচ্ছ। দে আর ফেমাস ইন বাংলাদেশ, তারা বাংলাদেশে বিখ্যাত, and in other countries too, এবং অন্যান্য দেশেও কিন্তু তারা বিখ্যাত। দে আর মামুন শাহ, হাসন রাজা and শাহ আব্দুল করিম। এরা সবাই মূলত কিছু আধ্যাত্মিক টাইপের গান লিখেছেন, যেগুলোর অর্থ অনেক কঠিন এবং আমরা সহজে এগুলো বুঝতে পারি না, এরকম। ঠিক আছে, দেখো a bird is one, দেখো বার্ড বলতে কি বোঝায় সেটা এখানে দেয়া আছে। a bird is one who writes poems and songs। একজন কবি তিনি, যিনি গান এবং কবিতা লেখেন। and a mystic is one who tries to search the truth and become united with God through prayer and meditation। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে? and a mystic is one who tries to search the truth, অর্থাৎ একজন মিস্টিক অতীন্দ্রিয়বাদী তিনি, যিনি সত্যের সন্ধান করেন, and become united with God, এবং through prayer অর্থাৎ প্রার্থনার মাধ্যমে, and meditation এবং ধ্যানের মাধ্যমে, ধ্যান এবং প্রার্থনার মাধ্যমে যিনি সৃষ্টিকর্তার সাথে আত্মিক সম্পর্ক স্থাপন করেন। ওকে, এরপরে বলছে all 3 birds wrote poems and songs to express their deep thoughts and feelings about God, life and love for man। তাহলে এখানে বলা হচ্ছে এই সাথে যারা বাংলা ভার্সনে আছো তোমাদের অভিন্ন আইডিতেই, অর্থাৎ এখন যে আইডিতে ইংলিশ ক্লাস করছো রুটিন অনুযায়ী তোমরা এই আইডিতেই প্রবেশ করবে ইংলিশ ক্লাসের জন্য। ওকে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, তোমাদের আমি বলেছিলাম, যেটি বলেছিলাম এটা আমার সরি, তোমাদের ইংরেজি ক্লাসটা এই আইডিতে হবে। এই যে এই ইংরেজি ক্লাসটা এই আইডিতে হবে, ঠিক আছে? যে আইডিতে আগে হতো ওই আইডিতে তোমাদের ইংরেজি ক্লাস হবে সব সময়। তোমরা এই আইডিতে জয়েন করবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তোমরা অন্যদের ঠিক আছে, সব সময় ইংরেজি ক্লাস এই আইডিতে তোমরা জয়েন করবে, এই আইডিতে করবে। ওকে, আচ্ছা, ওকে, দেখো তো এখানে বলা হচ্ছে all 3 birds wrote poems and songs to express their deep thoughts। এই 3জন কবি গান এবং কবিতা লিখেছেন তাদের গভীর
চিন্তা ভাবনা প্রকাশ করার জন্য ফিলিংস অ্যাবাউট এবং গড জীবন এবং অর্থাৎ সৃষ্টিকর্তা জীবন এবং মানুষের জন্য ভালোবাসা সম্পর্কে তাদের যে অনুভূতি সেগুলো প্রকাশ করার জন্য তারা গান এবং কবিতা লিখেছিলেন। Today you will read about the mystic poet হাসন রাজা। আজকে তোমরা অতীন্দ্রিয়বাদী কবি হাসন রাজা সম্পর্কে পড়বে। Read the following text, নিচে টেক্সটটি পড়ো। কেউ কিছু বলতে চাচ্ছ? Yes, sir. বলো তানিয়া। স্যার, হাসন রাজা একজন রাজা ছিল। আসলে হাসন রাজা সম্পর্কে আমরা এখন জানবো তিনি অনেক ভূ-সম্পত্তির মালিক ছিলেন, রাজকীয় জীবন যাপন করতেন, তার অঢেল টাকা পয়সা ছিল। বুঝতে পেরেছো? জমিদারের মতো আর কি। তো পরবর্তীতে তিনি এই সব কিছুকে মিনিংলেস মনে করে তিনি এই সব কিছু ত্যাগ করে বেরিয়ে পড়েছিলেন বাইরে, সন্ন্যাসীর জীবনের মতো জীবন যাপন করেন। বুঝতে পেরেছো? ওকে, আমরা এটা সম্পর্কে আসলে তিনি মনে করেছেন যে আসলে জীবনে এইসব টাকা পয়সা জমি জমা এগুলোর কোনো মূল্য নাই, সৃষ্টিকর্তার ইবাদত করা এবং সৃষ্টিকর্তার সাথে আত্মিক আমাদের মনের আত্মার সম্পর্ক স্থাপন করাটাই হলো দুনিয়ার শ্রেষ্ঠ কাজ। এই জন্য তারা এটাই মনে করেন। আমি কিছুটা মনে করি যে জীবন চালাতে হলে টাকা পয়সার প্রয়োজন আছে, কিন্তু অতিরিক্ত লাগবে না, সৃষ্টিকর্তার ইবাদত করতে হবে। ওকে, আচ্ছা দেখো আমরা টেক্সটটা পড়ি। হাসন রাজা was born in 1854 in a wealthy landlord's family in Sylhet। অর্থাৎ হাসন রাজা সিলেটের একজন ধনাঢ্য জমিদার পরিবারে 1854 সালে জন্মগ্রহণ করেছিলেন সিলেটে। He did not receive much formal education। তিনি খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি, অর্থাৎ তোমরা যেমন স্কুলের এই যে ফর্মাল টিচিং, ফর্মাল এডুকেশন ইউ আর রিসিভিং, কিন্তু এই ধরনের শিক্ষা হাসন রাজা কিন্তু স্কুল কলেজে গিয়ে গ্রহণ করেননি। ওকে, তো in his youth, তার যুবক বয়সে he led a life of luxury। তিনি একটা আতিশয্যের জীবন, অনেক আরামের জীবন যাপন করেছিলেন। লাক্সারি মানে হচ্ছে সবকিছু আছে, এভরিথিং one needs is available around him। এটা হচ্ছে লাক্সারি লাইফ। তো তার যুবক বয়সে তিনি অনেক আরাম আয়েশের জীবন যাপন করেছিলেন। he had everything, তার সবকিছুই ছিল, বাড়ি, টাকা পয়সা, কমফোর্ট, আরাম আয়েশ এন্ড প্লেজার এবং সুখ আনন্দ সবকিছুই ছিল তার। at one stage, এক পর্যায়ে everything became meaningless to him। তার কাছে এই সব কিছু, টাকা পয়সা, কমফোর্ট, লাক্সারি, এই সব কিছু তার কাছে মিনিংলেস হয়ে গেল, অর্থহীন হয়ে গেল। he gave away all properties। তিনি তার সমস্ত ধন সম্পত্তি দান করে দিলেন। বুঝতে পেরেছো? দান করে দিলেন। He started to think deeply about the creator। তিনি খুব গভীরভাবে ভাবতে শুরু করলেন সৃষ্টিকর্তা সম্পর্কে, about life, জীবন সম্পর্কে, death and mankind, মানুষ এবং মৃত্যু সম্পর্কে তিনি গভীরভাবে ভাবা শুরু করলেন। হাসন রাজা wrote a lot of songs। হাসন রাজা বহু সংখ্যক গান লিখেছেন। perhaps সম্ভবত about 1000 in number। যদি সংখ্যায় আমরা গুনি তাহলে সম্ভবত এটা প্রায় 1000-এর মতো গান হবে হাসন রাজা লিখেছেন। ওকে, his book called Hasan Udas was published in 1906। তার বই হাসন উদাস যেটি প্রকাশিত হয়েছিল 1906 সালে, আমাদের স্বাধীনতা যুদ্ধের আরো অনেক আগে, যখন আমরা বাংলাদেশ পাইনি। ওকে,
তখন এই বই প্রকাশিত হয়েছিল হাসন উদাস। The book had 206 songs in it. এই বইয়ের মধ্যে 206টা গান ছিল। In his songs, তার গানে হাসন calls himself crazy হাসন রাজা, or এটা যদি আমরা বাংলায় বলি তাহলে হলো or দা পাগলা হাসন রাজা। ক্রেজি হাসন রাজা মানে কি? ক্রেজি মানে পাগল, পাগলাটে। তো বাংলায় যদি আমরা বলি পাগলা হাসন রাজা। তিনি তার বইয়ে নিজেকে পাগলা হাসন রাজা বলে পরিচয় করিয়ে দিয়েছেন। তাহলে আমাদের পাগলা বলতে সমস্যা নেই, তাই তো? ওকে, তো এই ভলিউম কল হাসন রাজা সমগ্র। সমগ্র মানে হলো যে বইয়ের মধ্যে একজন লেখক বা কবি সবগুলো লেখনী থাকে সেটাকে রচনা সমগ্র বলা হয়। তাহলে এখানে বলছে আ ভলিউম অফ হাসন রাজার সমগ্র, কমপ্লিট ওয়ার্ক অফ হাসন রাজা। তাহলে হাসন রাজার একটা খণ্ড বের হয়েছিল যেটা হাসন রাজার সমগ্র ওয়াজ অলসো পাবলিশড, এটাও প্রকাশিত হয়েছিল। The book contained 500 poems and songs. আগের বইটিতে 206টি গান ছিল, আর এই বইয়ে হাসন রাজা সমগ্র নামের বইটিতে 500 গান এবং কবিতা ছিল। ওকে, some of the songs were written by the poet in Hindi. তাহলে এই হাসন রাজা কিন্তু কিছু কিছু গান হিন্দিতেও লিখেছেন। হাসন রাজা কিছু গান হিন্দিতেও লিখেছেন। তোমরা জানো যে লালন গীতি এবং হাসন রাজা ওয়েস্ট বেঙ্গলে খুব বহুলভাবে প্রচলিত। ওয়েস্ট বেঙ্গল কোথায়? ইন ইন্ডিয়া, তাই না? তো ইন্ডিয়াতেও কিন্তু হাসন রাজা এবং লালন গীতি এই গানগুলো খুবই প্রচলিত এবং জনপ্রিয় ফোক সংস। ওকে, তো দেখো, তাহলে তিনি কিছু গান হিন্দিতেও লিখেছেন। হাসন রাজার songs were always popular in Sylhet. তাহলে সিলেটের মানুষের কাছে হাসন রাজার গান সবসময় জনপ্রিয় ছিল, because হাসন রাজা was born in Sylhet. Okay, that is his birthplace, motherland. Okay, দেখো, but very soon, কিন্তু খুব শীঘ্রই they spread all over Bangladesh and beyond. Beyond বলতে এখানে বাংলাদেশের বাইরে, আউট অফ বাংলাদেশ। তাহলে এখানে কি বলা হচ্ছে? প্রথম দিকে হাসন রাজার গানগুলো শুধুমাত্র সিলেটে জনপ্রিয় ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি তার গানগুলো বাংলাদেশের বাইরেও জনপ্রিয়তা অর্জন করে ছড়িয়ে পড়ে। ওকে, আমার হাতে আর 2 মিনিট সময় আছে বিশেষ করে। In India's West Bengal, ভারতের পশ্চিমবঙ্গে some eminent folk singers made হাসন songs popular. তাহলে ভারতীয় কিছু শিল্পী, ইন্ডিয়ান কিছু ফোক সিঙ্গার এই হাসন রাজার গানগুলো গেয়ে এই হাসন রাজার গানগুলোকে ইন্ডিয়াতে সুপরিচিত করে তুলেছেন। ওকে, when you grow older, যখন তুমি বয়স্ক হয়ে যাবে, এখন তো তোমরা ইয়াং, এখন তোমরা একদম কি বলে যে কৈশোরকালীন, কিশোর আর চিলড্রেন বলা যায়, তাই না? যখন তোমরা বয়স্ক হয়ে যাবে, অর্থাৎ বাবা মার চেয়ে আরো বেশি দাদা দাদি এরকম বয়সের মানুষের হয়ে যাবে, তখন কি হবে? You will learn more about this great poet, reading and listening to his songs. তখন তোমাদের হাসন রাজার গান এবং কবিতা সম্পর্কে আরো বেশি আগ্রহ থাকবে।